নেতাদের কথাবার্তায় অসংলগ্নতা বা সরাসরি অসংলগ্নতা বলছি না, নিয়ন্ত্রণের অভাব কখন ধরা পড়ে যে কোনো স্তরের নেতাদের? যখন সময়টা তার যেরকম মনে হচ্ছে হওয়া উচিত ঠিক সেরকম থাকে না, কোথাও একটা কোনো বড় চ্যালেঞ্জের গন্ধ তারা পান এবং সেটা তাদের নার্ভাস করে। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন আর কি না বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। এখন তার দেশের মধ্যেই সাধারণ মানুষ বলতে শুরু করেছে ওনার নিজের বক্তব্যের ওপরই নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ ইরান আক্রমণের সময় তিনি ভেবেছিলেন যা, আলটিমেটলি যুদ্ধের এই পর্যায়ে এসে তিনি বুঝতে পারছেন যে সময়টা ঠিক সেরকম যাচ্ছে না। এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হচ্ছেন যা তাকে নার্ভাস করে দিয়েছে এবং সেই জন্যেই তার বক্তব্যের ওপর তার নিজেরই এখন নিয়ন্ত্রণ নেই। ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে যখন দেখি নিয়ন্ত্রণের অভাব, তখন স্বাভাবিকভাবেই এটা মনে হয় যে তাহলে কি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হিসেব অনুযায়ী যে সময় চলার কথা, যেরকম অবস্থায় তাদের দলের জনপ্রিয়তাই বলুন, মানুষের তাদের দলের উপর ভরসাই বলুন, যে অবস্থানে থাকার কথা সেখানে কোথাও তারা কোনো চ্যালেঞ্জের গন্ধ পাচ্ছেন, তাদেরকে কোনো কিছু নার্ভাস করে দিচ্ছে, যার ফলে তাদের বক্তব্যের ওপর নিয়ন্ত্রণের অভাব দেখা দিচ্ছে। আমার যেটা এই মুহূর্তে মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেস একটা ত্রহস্পর্শের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে প্রথমটা অবশ্যই এসআইআর ভালো রকম সংখ্যায় কমিয়ে দিয়েছে ভোটার। এরকম অনেকগুলো আসন আছে যেখানে তৃণমূল কংগ্রেসের যা লিড ছিল 21-এর নির্বাচনে বা 24-এর লোকসভা নির্বাচনে, সে তুলনায় তার থেকে বেশি সংখ্যায় মানুষের নাম, ভোটারের নাম বাদ গেছে তালিকা থেকে। ফলে সেইখানকার সমীকরণ পরবর্তীতে কি হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। নানা রকম এই মুহূর্তে মানুষ হিসেব করছেন, কেউ ডান দিকে কেউ বাঁ দিকে, কিন্তু এক্স্যাক্টলি কি হবে সেটা তো সময় বলবে, সেটা তো নির্বাচনের পরে বোঝা যাবে। দ্বিতীয় যে ত্রহস্পর্শের মধ্যে দ্বিতীয় যেটা তৃণমূল কংগ্রেসকে স্পর্শ করে থাকতে পারে তা হলো সংখ্যালঘু ভোট ব্যাংকের ভাঙন। দেখুন, এটা নিয়ে আমার ধারণা ন্যূনতম যারা রাজনীতি বোঝেন তারা তর্কে যাবেন না যে তৃণমূল কংগ্রেসের এই সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় ইন্স্যুরেন্স ছিল। 2024 পর্যন্ত ইন্স্যুরেন্স কাজ করেছে, কিন্তু কোথাও এই 2026-এর নির্বাচনে এসে ধরুন হুমায়ুন কবিরের দল ছেড়ে চলে যাওয়া, মসজিদকে সামনে রেখে তার রাজনীতি, নতুন দল করা, এমআইএম এর এত সক্রিয়তা, এর আগে আইএসএফ তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেসের এই ইন্স্যুরেন্সের উপর তার বিরাট কোনো প্রভাব পড়েনি। বিশেষ করে মালদা মুর্শিদাবাদ জেলা, যেখানে আইএসএফ এর সেরকম কোনো পেনিট্রেশন আমরা আলটিমেটলি দেখিনি, সেখানে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সম্ভবত নিশ্চিত থাকতে পারছে না যে তাদের এই মুসলিম ভোট ব্যাংক ইন্স্যুরেন্স কাজ করবে। এবং সবথেকে বড় যেটা তার চিহ্ন, সেটা অবশ্যই কালিয়াচকের ঘটনা। কালিয়াচকের ঘটনা প্রমাণ করছে এই অঞ্চলের একটা বড় অংশের সংখ্যালঘু মানুষের ওপর তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কমেছে। কালিয়াচকের ঘটনা কিভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে, কারা এর পেছনে আছে, এ নিয়ে নানা রকম স্পেকুলেশন চলছে এবং নির্বাচনী প্রচারের সময় তৃণমূল কংগ্রেসের নেতারা এটাকে একভাবে ব্যাখ্যা করছেন, পাল্টা বিজেপির তরফ থেকে একরকম ব্যাখ্যা হচ্ছে। কিন্তু লজিক্যালি আপনারা যদি চিন্তা করেন তাহলে আলটিমেটলি এটা বোঝা যাচ্ছে যে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক লাভ নেই, বরং খুব বড়সড় ক্ষতি। আর এটা তৃণমূল কংগ্রেসের ওই অঞ্চলের সংখ্যালঘু মানুষের ওপর নিয়ন্ত্রণের ঘাটতিই বোঝাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুর্শিদাবাদে যখন প্রচার করলেন তখন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে কাঠগড়ায় তুললেন বিজেপিকে, ঠিক সেদিনই বিকেলে যখন গিয়ে মালদায় প্রচার করছেন তখন কাঠগড়ায় তুলে দিলেন কংগ্রেসকে। মানে তখনও পর্যন্ত তিনি বোধহয় নিশ্চিত নন যে কাদেরকে দায়ী করা উচিত হবে। যাই হোক, এটা হচ্ছে নাম্বার 2। আর 3 নম্বর যেটা, সেটা অবশ্যই দলে বিক্ষুব্ধদের অন্তর্ঘাতের সম্ভাবনা। এটা যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ভাবাচ্ছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে প্রথম দফার নির্বাচনের সপ্তাহ 2 আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে, ওয়ার্নিং দিতে হচ্ছে যে যারা টিকিট পাননি তারা দলের বিরুদ্ধে কাজ করবেন না। অনেকে দলের বিরুদ্ধে নিশ্চুপে কাজ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা হিসেব রাখছি, নির্বাচনের পর 4 তারিখের পর আমরা বুঝে নেব, আপনাদের তো জীবনের আরো অনেকগুলো বছর বাকি। এই স্তরে এই ভাষাতেই কথা বলতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
নিঃসন্দেহে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এই অন্তর্ঘাতের সম্ভাবনাকে। কোথাও একটা তাদের কাছে এই ইঙ্গিত আছে যে বিক্ষুব্ধরা দলের বিরুদ্ধে কাজ করছে। দেখুন, আমি ইতিহাসকে একটু টেনে আনতে চাই, কারণ হচ্ছে ইতিহাস থেকে আমরা কি শিখি, ভবিষ্যৎ কিরকম হবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে একটা কথা আছে। 2006-এর বিধানসভা নির্বাচনের সময়কার কথা আমি আপনাদের ভাবতে অনুরোধ করব, যারা সেই সময় রাজনীতিকে ফলো করেছেন। আমি সাংবাদিক হিসেবে সেই সময় কাজ করতাম। 2006-এর নির্বাচনে সম্ভবত বামফ্রন্ট সরকারকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী জায়গায় তৃণমূল কংগ্রেস ছিল। ততদিনে কেশপুর, গড়বেতা, চমকাইতলার মতো ঘটনা ঘটেছে। জঙ্গলমহলে রীতিমতো সক্রিয় তখন নকশালরা, পিডব্লিউজি। খোদ মুখ্যমন্ত্রীর কনভয়ের ওপর আক্রমণের মতো ঘটনা সে সময় ঘটেছে। বামফ্রন্ট খুব কমফোর্টেবল জায়গায় ছিল না, তবে তাদের সংগঠন শক্তিশালী ছিল নিঃসন্দেহে। তৃণমূল কংগ্রেস সেই সময়ে সম্ভবত তারা ধরে নিয়েছিল যে রাজনৈতিক প্রতিরোধ দরকার একটি রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে সরানোর জন্য। তারা সেটা অর্জন করতে পেরেছেন, মানুষের সেই আস্থা অর্জন করতে পেরেছেন। সম্ভবত সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় স্লোগান দিয়েছিলেন, হয় এবার নয় নেভার। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দফার নির্বাচন হয়ে যাওয়ার পর যখন কালীঘাটের বাড়িতে ঢুকছেন, তিনি দেখিয়েছিলেন, ভিক্টরি সাইন দেখিয়েছিলেন। কিন্তু ফলাফল বেরোলে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ই হয়েছে। এবং তারপরেই সেই সময়ের উন্নততর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে আমরা সেই ঐতিহাসিক ডায়লগ শুনেছিলাম, আমরা 235, ওরা 30। কোথাও একটা নিঃসন্দেহে বামফ্রন্টের যে ইলেকশন মেকানিজম ছিল সেটা কাজ করেছিল। কিন্তু যেটা আমার মনে হয়েছে, যেই কেশপুর, গড়বেতা, আরামবাগ, চমকাইতলা যাই ঘটুক না কেন, সেই সময় প্রবীণ সিপিআইএম নেতারা তাদের বক্তব্য, সেই মমতাকে পেছন দেখানোর বক্তব্য, এইসবের যাই ইম্প্যাক্ট হোক না কেন, এগুলো সার্বিকভাবে মানুষকে বামফ্রন্ট বিরোধী যে করে তুলেছে, এটা বোধহয় নিশ্চিতভাবে হয়নি। তার ফল 2011-র নির্বাচনের, মানে 2006 নির্বাচনের ফলাফলে আমরা দেখেছিলাম 11 এসে যেটা উল্টে ছিল। তা 11-তে নতুন কি হয়েছিল? সিঙ্গুর, নন্দীগ্রাম। এটা নিয়েও আমার ধারণা কেউ বিতর্কে যাবেন না। 11-এ বামফ্রন্টের ভরাডুবির কারণ সিঙ্গুর, নন্দীগ্রাম। কিন্তু কেন হঠাৎ করে এত বড় ইম্প্যাক্ট? কাকদ্বীপ থেকে কৃষ্ণনগর লেফট ফ্রন্টের কোনো আসন ছিল না 11 নির্বাচনের ফলাফলে। একটাই আমার মনে হয় সব থেকে বড় কারণ ছিল, তা হলো 2007, 8, 9 সেই সময় টেলিভিশন অনেক বেশি সক্রিয়, বেসরকারি টেলিভিশন, নিউজ চ্যানেল। এবং বহু মানুষ যারা খবরের কাগজ পড়তে পারেন না, তারা টেলিভিশন দেখেছেন। সেখানে ছবি এবং শব্দের মাধ্যমে তারা কি ঘটছে তা জানতে পেরেছেন। আর কি দেখেছেন? অ্যাক্রস দি স্টেট, একদম কাকদ্বীপ থেকে কুচবিহার, পশ্চিমবঙ্গের কৃষকরা দেখেছেন পুলিশ কৃষকদের মারছে। কাদের মারছে? যারা অনিচ্ছুক কৃষক, জমি দিতে চান না, তাদেরকে জমি থেকে মেরে সরিয়ে দিচ্ছে কৃষক, জমি সরকার নিয়ে নিচ্ছে। এই ছবি এবং এই শব্দের যে ইম্প্যাক্ট ওই কাকদ্বীপ থেকে কুচবিহার হয়েছিল, তার ফলাফল 2011 নির্বাচনের ফলাফল। এটা নিয়ে আপনাদের পাল্টা থিওরি থাকতে পারে, এ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। কিন্তু আমার মনে হয়েছে ওই সময় টেলিভিশন না থাকলে এবং টেলিভিশনে সেই ছবি দেখা না গেলে এত বড় বিপর্যয়ের মুখে সম্ভবত বামফ্রন্ট সরকার পড়তো না। কিন্তু পড়েছে। এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পরপর 3টি নির্বাচনে তারা নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পেরেছে। আমি এই প্রসঙ্গ এখন কেন বলছি? আজকে এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমার কেন মনে হচ্ছে হিস্ট্রি ক্যান রিপিট। দেখুন, একটা তো যোগসূত্র অবশ্যই আছে। 2019-এর পর থেকেই বিজেপি যখন থেকেই আস্তে আস্তে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, হিন্দুত্ব তাদের অন্যতম এজেন্ডা। কিন্তু 19-এর পর থেকেই এই ন্যারেটিভটা সব থেকে বেশি বিজেপি সামনে নিয়ে এসেছে, হিন্দু বিপন্ন। হিন্দুরা এক হও, যেভাবে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের সংখ্যা বাড়ছে, হিন্দুরা বিপন্ন, আজ 2 দিন বাদে তাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে, ইত্যাদি ইত্যাদি। যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলেন এবং বিজেপির মুখ হয়ে উঠলেন, বিরোধী রাজনীতির মুখ হয়ে উঠলেন, তিনি খুল্লা এই ন্যারেটিভ নিয়ে লড়ে গেলেন।
এই ন্যারেটিভ সামনে রেখে রাজনীতি করে গেলেন। 21-এর নির্বাচনে বিজেপি তো অনেকগুলো আসন পেয়েছিল, 77টা আসন পেয়েছিল বিধানসভায়। তো বিধানসভাতেও আমরা কাসর ঘণ্টা, জয় শ্রীরাম এইসব দেখেছি। কিন্তু সেই সময় অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িক নন, ফলে এই ন্যারেটিভ বিজেপিকে যেটা বিরাট পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে এটা তারা মনে করছেন না। ইনফ্যাক্ট দেয়ওনি। এমনকি 2024-এর লোকসভা নির্বাচনেও এই ন্যারেটিভ বিজেপিকে বিরাট কিছু ডিভিডেন্ড দেয়নি। কিন্তু তারপর কিছু ঘটনা ঘটেছে, একটা দুটো ঘটনা খুব সিগনিফিকেন্ট। যেমন ধরুন 2025-এ ওয়াকফ বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা যেভাবে কার্যত আইন শৃঙ্খলাহীন হয়ে গেল, সেখানে ভারতীয় আইন, ভারতীয় প্রশাসন কার্যত ঢুকতে পারল না দিনের পর দিন, রেল লাইন উপড়ে ফেলা হলো, হিন্দুরা আক্রান্ত হলেন। আর সব থেকে বড় কথা, টেলিভিশন আরও সক্রিয়, সোশ্যাল মাধ্যম সক্রিয়, সোশ্যাল গণমাধ্যম যা এখন তৈরি হয়েছে, ফলে মানুষের কাছে কিন্তু এটা দৃশ্য শ্রাব্য মাধ্যমে পৌঁছচ্ছিল। এর ইম্প্যাক্ট যথেষ্ট হয়েছে। ওই রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন যে এর ইম্প্যাক্ট হয়েছে। এই যে মোথাবাড়ি বা কালিয়াচকের ঘটনা, এই ঘটনা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে একটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলবে এই নির্বাচনের আগে। এবং যে ত্রহস্পর্শের কথা বললাম, তার মধ্যে এটাও অন্যতম একটা কারণ যেটা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নার্ভাস করে দেওয়া স্বাভাবিক। দেখুন, এটুকু বলা যায় যে 2.5 দশকের ইতিহাসে তৃণমূল কংগ্রেস সব থেকে বড় চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। 2026-এর এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি, এর আগে কখনো এত বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে তারা পড়েছে বলে আমার অন্তত মনে হয় না। এবং যদি ওই আপ্তবাক্য সঠিক হয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তাহলে যে দৃশ্য শ্রাব্য মাধ্যমের প্রভাব জনমানসে 2011-এ পড়েছিল, ভিন্ন কারণে পড়েছিল কিন্তু পড়েছিল, ঠিক সেই দৃশ্য শ্রাব্য মাধ্যমের প্রভাব 2026-এ পড়বে না। জোর গলায় কথা বলা যায় না, যদি পড়ে তা তৃণমূল কংগ্রেসকে বড় চ্যালেঞ্জের সামনেই ফেলবে।